হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং 4 নম্বর অধ্যায় থেকে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এগুলো খুবই বাছাই করা প্রশ্ন উত্তর। আশা রাখি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। চলো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর, এটা হবে স্কোর, উচ্চ স্কোর যদি 120 এবং বিস্তৃতি যদি 30 হয় তাহলে নিম্ন স্কোর কত হবে? 90 হবে। কি করে হচ্ছে? এই দুটো মাইনাস করে। তারপরে শ্রেণী 40 থেকে 45, শ্রেণী সীমানা হচ্ছে প্রথমের থেকে তোমরা জানো 0.5 বিয়োগ হয় অর্থাৎ 39.5 এবং শেষেরটার সঙ্গে 0.5 যোগ হয় অর্থাৎ 45.5। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যানগুলো স্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের নিম্ন সীমায়। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পরিসংখ্যান বহুভুজ আঁকার সময় পরিসংখ্যানগুলি স্থাপন করা হয় শ্রেণী ব্যবধানের মধ্যবিন্দুতে। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতির পদ্ধতি কি? মিডিয়ান। পরের প্রশ্ন আছে দেখো, পরের প্রশ্ন হচ্ছে এই যে স্কোরগুলো দিয়েছে এর গড় মান কত? গড় মান হচ্ছে 9। তারপরের প্রশ্ন, এরগুলির মধ্যমান কত? মধ্যমান হচ্ছে 6.5 অর্থাৎ সবগুলোকে যোগ করতে হবে, যোগ করে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যা দিয়ে ভাগ। পরের প্রশ্ন আছে মধ্যমান কত হবে? এর মধ্যমান হবে কত? মধ্যমান হচ্ছে 14। তারপরের প্রশ্ন 16, 8, 10, 11, 7, 10, 12, 8 এগুলোর হচ্ছে ভূইষ্ঠক বা মোট 8। ভূইষ্ঠক খুব সহজ, অর্থাৎ যে সংখ্যাটা বেশি আছে সেইটাকেই বলা হচ্ছে ভূইষ্ঠক বা মোট। পরের প্রশ্ন, ভূইষ্ঠক নির্ণয় করতে বলা হয়েছে আবার এই সংখ্যাগুলির মধ্যে থেকে এখানে 6টা দেখছো বেশিবার আছে অর্থাৎ 6 হচ্ছে ভূইষ্ঠক হবে। তারপরের প্রশ্ন, পরিবর্তনশীল মানকে বলা হয় কি? চলক বলা হয়। 100 থেকে 109-এর শ্রেণীর সীমানা কত? প্রথমটা থেকে 0.5 বিয়োগ দিলে হয় 99.5 এবং সেকেন্ডটা থেকে অর্থাৎ দ্বিতীয়টা থেকে 100 মানে দ্বিতীয়টা থেকে যোগ করতে হয় 0.5, সেক্ষেত্রে হবে 109.5। তারপরে দেখো শ্রেণীর সীমানা, এটাও একই জিনিস, 29.5 এবং 34.5 হবে, কারণ প্রথমটার সঙ্গে 0.5 বিয়োগ এবং শেষের সঙ্গে 0.5 যোগ। তারপরে দেখো একটি রাশিমালার সর্বোচ্চ স্কোর 93, সর্বনিম্ন স্কোর 23 হলে প্রসার কত? বিয়োগ করতে হবে অর্থাৎ 70 আসবে। হিস্টোগ্রাম বা আয়তলেখ এক ধরনের কি? অবিচ্ছিন্ন স্তম্ভ লেখচিত্র। পরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান কি? নির্ভরযোগ্য উপাদান হচ্ছে গড়। তারপরে প্রশ্ন, গাণিতিক গড়কে বলা হয় কি? গাণিতিক গড়কে বলা হয় মিন। পরের প্রশ্ন আছে কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতি কি? মোড। তারপরে 50 থেকে 54 এর মধ্যবিন্দু কত? এর মধ্যবিন্দু হচ্ছে 52 অর্থাৎ এই দুটোকে যোগ করতে হবে, যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তারপরে 60 এবং 65 এর মধ্যবিন্দু কত? এর মধ্যবিন্দু হচ্ছে 62.5। এবারে তোমরা দেখো 4 নম্বর অধ্যায় থেকে যে এমসিকিউগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও, তারপরে এসএকিউগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো যুগ্ম তালিকাভুক্ত। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, তা হচ্ছে 42তম সংশোধনীতে। পরের প্রশ্ন, সরকারি চাকরি সংক্রান্ত সমসুযোগের কথা বলা হয়েছে ভারতীয় সংবিধানের যে ধারায়, তা হচ্ছে 16 নম্বর ধারা। তারপরে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? 15-র 1 নম্বর ধারা। পরের প্রশ্ন, কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাস হয়? 2009 সালে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় 14 বছর বয়স পর্যন্ত সকল শিশুদের জন্য বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? 45 নম্বর ধারায়। তারপরে প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় কবে? 1947 এর 18ই জুলাই। পরের প্রশ্ন আছে বর্তমানে ভারতীয় সংবিধানের ধারার সংখ্যা কত? 448টি ধারা আছে। তারপরে বর্তমানে ভারতীয় সংবিধানে তফসিলের সংখ্যা কত? তফসিলের সংখ্যা হচ্ছে 12টি। নেক্সট আছে বর্তমানে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা? মৌলিক অধিকার হচ্ছে 6টি। পরের প্রশ্ন আছে বিশ্ব নারী দিবস পালিত হয় কবে?
6 মার্চ বিশ্ব নারী দিবস পালিত হয়। তারপরে আছে সংখ্যালঘুদের স্বাধিকার রক্ষার কথা বলা হয়েছে কোথায়? 29 নম্বর ধারায়। তারপর এসএকিউ যেগুলো করতে হবে 4 নম্বর অধ্যায় থেকে দেখো। প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানে শিক্ষা সংক্রান্ত যে কোনো দুটি ধারা উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে 28 নম্বর ধারা। কি বলা হয়েছে এই ধারায়? দেখো, এই ধারায় বলা হয়েছে, সংবিধানের এই ধারায় বলা আছে, রাজ্য সরকারের আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না। তারপরে আছে 29 নম্বর ধারা, সরকারি শিক্ষাস্থানে ভর্তির ক্ষেত্রে জাতি, ধর্ম, ভাষার কারণে কাউকে বাধা দেওয়া যাবে না। তারপরে দেখো, সংবিধানের 30-এর 1 নম্বর ধারায় কি উল্লেখ আছে? পরের প্রশ্ন আর কি, 30-এর 1 নম্বর ধারায় কি উল্লেখ আছে? দেখো, ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারায় বলা হয়েছে, পরের প্রশ্নটা কি ছিল? দেখো, 30-এর 1 নম্বর ধারায় কি উল্লেখ আছে? এই ধারায় উল্লেখ আছে, সরকার কর্তৃক পরিচালিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম, বর্ণ বা ভাষাগত পার্থক্যের কারণে শিক্ষার্থীদের প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তারপরে 46 নম্বর ধারায় কি বলা হয়েছে? দেখো, 46 নম্বর ধারায়, ভারতীয় সংবিধানের 46 নম্বর ধারায় বলা হয়েছে, রাষ্ট্রকে সমাজের দুর্বল শ্রেণীর, বিশেষ করে তপশিলি জাতি উপজাতির মানুষদের জন্য শিক্ষাগত আর্থিক সুবিধার ব্যবস্থা করতে হবে এবং সকল প্রকার সামাজিক অন্যায় ও শোষণ থেকে এই সম্প্রদায়ের মানুষদের রক্ষা করার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারপরে বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝো? 2002 সালে 46তম সংবিধান সংশোধনী বিলে ভারতে প্রতিটি 6 থেকে 14 বছর বয়সের শিশুদের অবৈতনিক শিক্ষাদানের কথা বলা হয়েছে। এই শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক শিক্ষা নামে পরিচিত। তারপরে নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? 15 থেকে 16 নম্বর ধারায়। তারপরে ভারতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়? ভারতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় 1959 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয়? ভারতের সংবিধান অনুযায়ী আর্থিক সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া, অনুন্নত ও দুর্বল শ্রেণীর মানুষকে তপশিলি জাতি বলা হয়, যেমন কামার, ধোপা প্রভৃতি। তারপরে ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 1950 সালে। 1950 সালে 26শে জানুয়ারি। সংখ্যালঘু সম্প্রদায়ের স্বাধিকার রক্ষা করার কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? 29 নম্বর ধারা এবং 31 নম্বর ধারায়। পরের প্রশ্ন, সামাজিক সাম্যের অর্থ কী? এটা সাম্য হবে। সামাজিক সাম্যের অর্থ হলো ধর্ম, বর্ণ, শ্রেণী, জাতপাত নির্বিশেষে সমাজের সকল মানুষের সুযোগ সুবিধা দান করা। তারপরে শিক্ষার সমসুযোগ বলতে কী বোঝো? শিক্ষার সমসুযোগের অর্থ জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সকলে শিক্ষা লাভের সমান অধিকারী। কোনো অজুহাতে কাউকে শিক্ষা লাভের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। পরের প্রশ্ন, ভারতবর্ষে কাদের তপশিলি জাতি বলা হয়েছে? দেখো, দেশ এবং স্বাধীনতার পর বলছে, দেশের স্বাধীনতার পর রাষ্ট্রপতি নির্দেশে বিভিন্ন রাজ্যে যেসব অনগ্রসর উপজাতির নাম নথিভুক্ত করা হয় তাদের তপশিলি উপজাতি বলা হয়েছে, যেমন সাঁওতাল, কোল, মুন্ডা প্রভৃতি।